এই ব্যাপারে ইমাম নিজের প্রেমিকাকেও জানিয়েছে, কিন্তু তার প্রেমিকা উল্টো তাকেই সন্দেহ করে কয়েক দফা ঝগড়া সেরেছে। অতি ভদ্র ছেলেটা কাউকে বোঝাতে পারে না যে সে কেবল ম্যামের বিষণ্ণতার কারণ জানতেই আগ্রহী, আর কিছুই নয়। হঠাৎ সেই নারী চিন্তিত সুরে চেঁচিয়ে ওঠে, আমার প্যান্ডেন্ট। ইমাম দ্রুত গাড়ির ব্রেক কষে প্রশ্ন করে, কি হয়েছে দৃশান ম্যাম? দৃশান সিটের আশেপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে চিন্তিত গলায় জবাব দেয়, আমার প্যান্ডেন্ট খুঁজে পাচ্ছি না, কোথায় পড়ে গেল বুঝতে পারছি না, গলাতেই তো ছিল। ইমাম অবাক হয় না তেমন একটা। মেয়ে মানুষ নিজেদের শখের গয়না নিয়ে একটু সেন্সিটিভই হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই গাড়ির ভেতরে নিজের কাঙ্ক্ষিত প্যান্ডেন্টটা খুঁজে পায় দৃশান। সঙ্গে সঙ্গে তা হাতে তুলে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইমাম অবাক দৃষ্টিতে দেখে সে সামান্য প্যান্ডেন্টটা লকেটের চেইনের সঙ্গে ঝুলছে একটা রেশিন দিয়ে তৈরিকৃত একটা বৃত্তাকার গোলক। স্বচ্ছ রেসিনের ভেতর স্পষ্ট দেখা যাচ্ছে কিছু রং বেরঙের ছোট্ট ফুল। ইমামের এই মুহূর্তে হাসি পেল। সে কিছু না ভেবেই বলে ওঠে, আপনার চিন্তা দেখে আমি ভেবেছিলাম কোনো হীরের হার হবে হয়তো। কথাটুকু বলেই ইমাম উপলব্ধি করে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে ভীত দৃষ্টিতে একবার দিশানের দিকে তাকায়। দিশানের মনোযোগ তখন সে প্যান্ডেন্টের দিকে। রেসিনের ভেতর সংরক্ষিত ফুলগুলো কারো একজনের স্মৃতি বহন করে। সম্পর্কহীন মানুষের স্মৃতিও কি কখনো গুরুত্বপূর্ণ হয়? কি অদ্ভুত! সকাল সকাল নাস্তার জন্য টেবিলে খাবার গুছিয়ে নিয়েছে বানি। আজকে নাস্তার আয়োজনে রয়েছে আফরার প্রিয় খাবার, চিকেন, ক্যাপসিকাম, ডিম এবং আরো হরেক রকমের সবজি দিয়ে ঝালঝাল করে পাস্তা রেঁধেছে বানি। ধীরে ধীরে তার আনাড়ি হাতের রান্নায় পরিপক্কতার স্বাদের দেখা মিলছে। নাস্তার জন্য মানুষ দুটোকে আর কষ্ট করে ডাকতে হয় না বানির। ঘরমায় রান্নার ঘ্রাণ ছড়িয়ে পড়তেই ইউনিফর্ম পরিহিত দুর্জয় এবং আফরা নিচ থেকেই রুম ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়। দুজনকে একসঙ্গে দেখে বানির সতেজ হাসে। সেই হাসিতে কোনো মলিনতা লুকিয়ে নেই, যেন খুব সুখী গৃহিণী সে। টেবিলে এসে বসতেই আফরা মাথা এলিয়ে দিয়ে আবার ঘুমের প্রস্তুতি নেয়। দুর্জয় সেই সুযোগ না দিয়ে তাকে টেনে টেবিলের উপর বসিয়ে দিয়ে বলে, নট নাও প্রিন্সেস, বাসায় এসে ইচ্ছে মতো ঘুমাবেন। আপনার স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তা করতে হবে। ওয়েক আপ। আফরা বিরক্ত হয়। সকাল সকাল স্কুলে যাওয়াটা খুব বড় কোনো পানিশমেন্ট মনে হয় তার কাছে। সে ঘুম ঘুম স্বরে বলে, আই হেট স্কুল পাপা, আমি স্কুলে যাব না, আমি ঘুমাবো। বানি দ্রুত একটা বাটিতে পাস্তা বেড়ে আফরার মুখের সামনে ধরে বলে, প্রত্যেকদিন এই এক মেলো ড্রামা করবে না তুমি। তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার কারণে বাবারও লেট হবে। মায়ের শাসন মিশ্রিত সুরের পিঠে আফরার কিছু বলতে পারে না। চুপচাপ খাবার মুখে নিয়ে ঠোঁট উল্টে দুর্জয়ের দিকে তাকায়, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। দুর্জয় কখনো প্রয়োজনীয় শাসনের বেলায় বাণীকে বাধা দেয় না। আদরটা যেমন প্রয়োজনীয়, তেমনই সন্তানের ভালোর জন্য শাসনটাও জরুরি বলে সে মনে করে। আফরাকে খাওয়াতে খাওয়াতে বাণী দুর্জয়কে বলে ওঠে, আর একটু দিব তোমাকে? না, আমার লাগলে নিয়ে নেব। মেয়েকে খাওয়াও তাড়াতাড়ি, 7টা বেজে যাচ্ছে। খাওয়া শেষ হতেই আফরা টেবিল ছেড়ে নেমে নিজের রুমে দৌড়ে চলে যায় নিজের ব্যাগ ঠিকঠাক গোছানো আছে কিনা দেখতে। বানিও মেয়ের পিছু পিছু যেতে নিলে দুর্জয় তার হাত চেপে ধরে। বানি অবাক হয়। সাধারণত দুর্জয় কখনো নিজ থেকে এমনটা করেনি এর পূর্বে। তাহলে আজ সম্পর্কের নবপূর্ণতার ফলে কি নিঃসংকোচ ছোঁয়া? দুর্জয় উঠে দাঁড়ায়। বানির কপালের কাছটা এসে থাকা কিছু খুচরো চুল কানের পেছনে গুজে দিয়ে স্নেহময় স্বরে বলে, আষাঢ়ের বর্ষণ, কষ্ট করে কি আজকে খিচুড়ির আয়োজন করা যায়? বানি দ্বিতীয় দফা অবাক হয়। বিয়ের এত মাসে দুর্জয় কখনো নিজ থেকে বাণীকে কোনো রান্নার আয়োজন করতে বলেনি। বাণী যাই রাখত চুপচাপ তা খেয়েই তৃপ্ত থাকত। তবে আজ নিজ থেকে দুর্জয়ের করা এই আবদারে বাণী বিস্ময়ের থেকে বেশি খুশি হয়েছে। সে বলে ওঠে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরবে। কখন ফিরবো নিশ্চিত নই, কিন্তু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। কথাটুকু বলেই দুর্জয় আবার শোধায়, তোমাকে একটা চমৎকার খবর জানানোর ছিল। বাণী আগ্রহী স্বরে জানতে চায়, কি? খুব সম্ভবত আগামীকালই হিরণের চূড়ান্ত শুনানিটা হবে। হিরণের নামটা শুনতেই বাণীর হাস্যোজ্জ্বল মুখটা থমথমে রূপ ধারণ করে। দুর্জয় তার লক্ষ্য করে এক হাতে বাণীর গাল ছুঁয়ে বলে, খুশি হও বাণী, ইনশাআল্লাহ যথাযথ সিদ্ধান্তই নেওয়া হবে ওর ব্যাপারে।
ইহকাল আর পরকাল দুই জগতেই ও নিজের প্রাপ্য শাস্তিটা পাবে। বাণীর মনটা হঠাৎ খুব খারাপ হয়ে যায়। সে বিষণ্ণ মনে বলে, ওই শাস্তি কি ভুক্তভোগীদের ক্ষতিটা কখনো পূরণ করতে পারবে? দুর্জয় শান্ত গলায় জবাব দেয়, অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হয় না বাণী, কিন্তু অন্তত ন্যায় বিচারটা তো হবে। এই যুগে এসে কটা বিচারই বা সম্পূর্ণ সুষ্ঠুভাবে হয় বলো? বাণী আর কিছু বলার পূর্বেই আফরা নিজের ব্যাগ কাঁধে বেরিয়ে আসে। দুর্জয় এগিয়ে গিয়ে ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়। আফরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার হাত ধরে বেরিয়ে যায়। যাওয়ার আগে দুর্জয় বাণীর কানের কাছে ধীরস্বরে বলে ওঠে, আমি আছি, আফরা আছে, তুমি আছো। ভাবনাগুলো সম্পূর্ণ আমাদের কেন্দ্রিক করে ফেলো, তাহলে দেখবে মস্তিষ্কে অযাচিত বাহিরের মানুষগুলো আর জায়গা পাচ্ছে না। চট্টগ্রাম শহর জুড়ে তখন ঝুম বৃষ্টি। ঘন্টা তিনেক পরে নিশার ঢাকার উদ্দেশ্যে ট্রেন ধরতে হবে। আগামী পরশু তার অ্যাডমিশন টেস্ট আছে। একই প্রাইভেট হতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ 4 বন্ধু মিলে নির্দিষ্ট কিছু পাবলিক ইউনিভার্সিটি সিলেক্ট করেছে অ্যাডমিশন টেস্টের জন্য। অনেকটা একজোট হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও ঢাকা যাওয়ার কথা শুনে জুলফিকার মুস্তাফা মেয়ের জন্য ফ্লাইটের টিকিট বুক করতে চেয়েছিল, কিন্তু নিশা বন্ধুদের আবদার আব্বুকে জানিয়ে বলে তারা ট্রেনে করে যেতে চাচ্ছে। সব দিক বিবেচনা করে জুলফিকার মুস্তাফা রাজি হলেও তিনি মেয়েকে কোনো বন্ধুর আত্মীয়ের বাসায় থাকতে দেওয়ার অনুমতি দেননি। ঢাকায় জুলফিকার মুস্তাফার নিজস্ব কোনো আত্মীয় না থাকার কারণে তিনি নিশার ঢাকায় যাওয়ার ব্যাপারটা সুহালা বেগমকে জানান। সুহালা বেগম সঙ্গে সঙ্গে জানিয়ে দিন তিনি নিশাকে স্টেশন থেকে পিক করে নেবেন। ঢাকায় 3টা দিন নিশা শান্তিকুঞ্জেই থাকবে। এই ব্যাপারে নাইমার মতামত জানতে চাইলে সেও আর আপত্তি করে না। নিশার থাকার জন্য সোহালা বেগমের থেকে ভরসাযোগ্য মানুষ আর হয় না। রিকশায় বসে বারবার ঘড়ির কাঁটা দেখতে ব্যস্ত নিশার উদ্দেশ্যে সাহেব বলে ওঠে, আপনি টেনশন করছেন কেন বলুন তো? আমি তো বলেছি সময় মতো আপনাকে ট্রেনে তুলে দিব। স্যারকেও কথা দিয়ে অনুমতি নিয়ে নিয়েছি। নিশা চিন্তিত গলায় বলে, কি বৃষ্টি দেখেছেন? যদি রাস্তায় কোনো বাধা পড়ে, যদি যেতে না পারি? অযথাই চিন্তা করছেন ইয়াসমিন, হাতে এখনো অনেক সময় আছে, চুপচাপ বসে থাকুন। ঘড়ি ধরে ঠিক 7 মিনিটের মাথায় একটা পাকা রাস্তা ঘেঁষে দাঁড়ানো দালানের সামনে এসে থামে রিকশাটা। সাহেব ভাড়া মিটিয়ে রিকশা ছেড়ে নেমে দ্রুত ছাতা মেলে ধরে। পরপর নিশাকেও হাত ধরিয়ে নামায়। নিশা আশেপাশে তাকিয়ে বলে, এখানে কেন এসেছি আমরা? আপনি না বলেছিলেন একটা জরুরি কাজ আছে? এখানে কি কাজ? ভেতরে চলুন। নিশা আর কোনো প্রশ্ন করার অবকাশ পায় না। চুপচাপ সাহেবের সাথে পা মিলিয়ে দালানের ভেতর পা রাখে। সম্পূর্ণ নতুন দালানটির বেশ কিছু ইউনিটেই ইতিমধ্যে মানুষ উঠে গিয়েছে, যার ফলে লিফট সার্ভিসটাও এখন সম্পূর্ণ সচল। সেই লিফটে করেই 6ষ্ঠ ফ্লোরে পৌঁছে যায় সাহেব এবং নিশা। লিফট থেকে বের হতেই তারা মুখোমুখি হয় একজন লোকের। লোকটাকে দেখতে সাহেব হেসে সালাম দিয়ে হাত মেলায়। নিশাও ভদ্রতাসূচক ভঙ্গিতে সালাম দিতেই লোকটা সাহেবকে হেসে প্রশ্ন করে, আপনার উইবি মিসেস? সাহেব লজ্জা পেল নাকি বোঝা গেল না, কেবল কিঞ্চিত হেসে বলে, জি। লোকটা সাহেবের হাতে একটা চাবি বুঝিয়ে দিয়ে বলে, আপনারা ঘুরে ঘুরে দেখুন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। লোকটা চলে যেতেই নিশা আবার প্রশ্নের ঝুলে খুলে বসে। সেসব প্রশ্নের একমাত্র উত্তর হিসেবে সাহেব বলে, আমাদের বাসায় নিয়ে এসেছি আপনাকে। আপনার চট্টগ্রামে ব্যাক করার ওয়েট করাটা কষ্টসাধ্য হয়ে যেত, তাই আজ ভাবলাম আপনাকে সারপ্রাইজটা দিয়ে দিই। নিশা আর একটাও শব্দ উচ্চারণ করতে পারে না, সম্পূর্ণভাবে বাকহারা বনে যায়। সাহেব নিজেই চাবির সাহায্যে বাসার দরজাটা খুলে নিশার দিকে তাকিয়ে বলে, আমাদের ছোট্ট বাসায় আপনাকে স্বাগতম ইয়াসমিন। নিশা বিস্মিত ভঙ্গিতে একবার সাহেবকে দেখে ফের বাড়ির ভেতরটার দিকে তাকায়। হুট করে তার সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। সাহেব তখন নিজের মতো বলে যাচ্ছিল, আমি জানি বাসাটা বেশি বড় না, কিন্তু দুজন মানুষের জন্য যথেষ্ট হবে হয়তো। আমার বাজেটের সঙ্গে মিলিয়ে এর থেকে বেটার অপশন পাইনি। যদিও মাত্র হাফ পেমেন্ট ডান করেছি, বাকিটাও নেক্সট 6 মাসে ক্লিয়ার করে দিব। বিয়ের পর আপাতত আমরা এই বাসাটাতেই থাকবো, পরে অবশ্য আরো বড় বাসা নেব আল্লাহ চাইলে। আপনি? সাহেবের বাকি কথা অসম্পূর্ণ রয়ে যায়। তার আগেই নিশা আবেগে ভেসে ছলো ছলো চোখ জোড়া হতে বর্ষণ নামায়। সাহেব তা দেখে হকচকিয়ে যায়। ইয়াসমিন, বাসা পছন্দ হয়নি আপনার? আমি কিছু করেছি?
নিশা নাক টেনে জবাব দেয়। এটা আমাদের বাসা। কথাটা ভাবলে আমার কান্না পাচ্ছে, খুব খুশির কান্না। সাইফ এসে নিশার হাতটা ধরে বলে। ভিতরে চলুন। সম্পূর্ণ খালি বাসাটায় এখনো বেশ কাজ বাকি আছে। 3টা বেডরুম, একটা লিভিং এবং ডাইনিং রুম, সেই সঙ্গে রয়েছে একটা কিচেন। 2জন মানুষের টোনাটুনির সংসার পাতার জন্য বেশ শোচনীয় বাসাটা। আগ্রহী নিশা ঘুরে ঘুরে সম্পূর্ণ বাসাটা দেখতে থাকলো। মনে মনে ঠিক করে ফেললো বাসাটা কিভাবে কি সাজাবে। সাহেব মুগ্ধ নয়নে নিশার আগ্রহ দেখতে ব্যস্ত। তখন হুট করে তার মনে প্রশ্ন জাগে, অপূর্ণতাগুলো কি পূর্ণতা হয়ে এরকম হুট করে এসেই ধরা দেয়? নিশার বান্ধবীরা মিলে নিজেদের জন্য একটা প্রাইভেট কেবিন বুক করে রেখেছে ট্রেনে। উদ্দেশ্য একটাই, যেন 4 বান্ধবী মিলে হেসে খেলে ঢাকা পৌঁছে যেতে পারে। অনেকটা পিকনিকের মতোই আয়োজন। স্টেশন থেকে কিনে নেওয়া বিভিন্ন হাবিজাবি খাবারের পাশাপাশি সকলে বাসা থেকেও টুকটাক রান্নাবান্না করে সঙ্গে নিয়ে নিয়েছে। ট্রেন সবে এসে থেমেছে স্টেশন প্রাঙ্গণে। 3টা মুখ অস্থির ভঙ্গিতে আশেপাশে তাকাচ্ছে। নিশা এখনো পৌঁছাচ্ছে না কেন তা নিয়ে সকলের মুখে উদ্বেগ ফুটে উঠেছে।